নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, জিতেন রাম মাঝি বিহার থেকে এবার তিনি তার মতন করে কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে একদম রীতিমতন চোখ দেখালেন, বলা যেতে পারে একদম চ্যালেঞ্জ করে বসলেন। তার কারণ জিতেন রাম মাঝি যিনি একজন মাত্র সাংসদ এবং একজন সাংসদ বিহার থেকে তিনি থাকছেন এবং তিনি এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি, এবং তিনি বিহার থেকে তার পার্টির মধ্যে থেকে একজন মাত্র সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন 2024-এ। সেই জিতেন রাম মাঝি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবার বলে দিলেন, বিহারের ভোট শেয়ারিং হতে গেলে আমাকে অন্তত 15 থেকে 30টা সিট দিতে হবে, তা না হলে আমি কোনো মতেই এই ভোটে বিজেপির সঙ্গে থাকবো না। একদম কোট আনকোট এই ভাষায় বলেছেন জিতেন রাম মাঝি। জিতেন রাম মাঝি সোজাসুজি জানিয়ে দিয়েছেন যে আমাদের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে তার যে পার্টি তার 15 থেকে 20,000 ভোট আছে, সুতরাং সেই অনুযায়ী তাকে তার পার্টিকে সম্মান জানিয়ে অন্তত 15 থেকে 30টা সিট, মিনিমাম 15টা সিট দিতেই হবে, তা না হলে তিনি আর এনডিএ জোট সঙ্গী হিসেবে ভোটে লড়াই করবেন না। 243 আসনেই তিনি তার নিজের মতন করে লড়াইটা করবেন। তার কারণ তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা আসনে, প্রত্যেকটা কেন্দ্রে তার 15 থেকে 20,000 মতন একদম ভোট ব্যাংক রয়েছে। এটা কিসের ইঙ্গিত? অর্থাৎ তিনি যদি সরে যান বিজেপির থেকে, তিনি যদি সরে যান এনডিএ থেকে, তাহলে এই 15 থেকে 20,000 ভোট যেটা পাচ্ছে এনডিএ, যেটা পেয়ে এনডিএ 2024-এ একদম অষ্টাদশ লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে, যেটা পেয়ে এনডিএ 2020 সালের যে আগের বিধানসভা সেখানে জয়ী হয়েছে, সেটা আর তিনি পাবেন না। অর্থাৎ তার কাছ থেকে সেই ভোটটা পাওয়া যাবে না। অত্যন্ত বড় চ্যালেঞ্জ ছোট্ট একটা পার্টি জিতেন রাম মাঝি। এর আগে আমরা বলতে শুনেছি চিরাগ পাসওয়ানকে, চিরাগ পাসওয়ানের 5 জন সাংসদ রয়েছেন এবং চিরাগ পাসওয়ান নিজে একদম কেন্দ্রীয় মন্ত্রী। সেই জায়গা থেকে চিরাগ পাসওয়ানের জামাইবাবু তিনি সরাসরি বলে দিয়েছেন যে মিনিমাম 40 থেকে 100টা পর্যন্ত সিট তাদের পার্টিকে দিতে হবে, তা না হলে একদম তারা আলাদা করে লড়াই করবেন এবং চিরাগ পাসওয়ানকে পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তারা লড়াই করবেন। বিহার তেমনই চাইছে। এই যে চাপগুলো তৈরি হচ্ছে, এই চাপগুলো ভারতীয় জনতা পার্টির উপর কেন তৈরি হচ্ছে, তার একমাত্র কারণ হিসেবে কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি বেকায়দায় পড়ে আছে। ভারতীয় জনতা পার্টি তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই লোকসভাতে। 240-এ তাদেরকে থমকে যেতে হয়েছে এবং গত 1 বছরের বেশি সময় কেটে গিয়েছে লোকসভা ভোটের পর থেকে, কিন্তু তার মধ্যে 241 সংখ্যাটা হয়নি। 240-এই এখনো পর্যন্ত তাদের থাকতে হয়েছে। সারা দেশ থেকে কোনো উপনির্বাচনে তারা জিতে আসতে পারেনি। সেই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে চাপে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। 2014 সালে যেটা তাদের ফেস করতে হয়নি, 2019 সালে ভোটের পরে যেটা তাদের ফেস করতে হয়নি, এখন সেগুলো কিন্তু যে কোনো ছোট ছোট পার্টির কাছ থেকে সেই ধরনের চ্যালেঞ্জ, সেই ধরনের একদম হুমকি শাসানি ভোটের আগে ফেস করতে হচ্ছে। নাহলে জিতেন রাম মাঝি, যার পার্টিকে 10টা আসন দেওয়া হবে বলে বিহার ভোটে আমরা জানতে পেরেছি, সেই জিতেন রাম মাঝিও একদম ঝোপ বুঝে কোপ পাচ্ছেন। যে জিতেন রাম মাঝি একদম সরাসরি বিহারের পলিটিক্স এর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি, তিনি একজন মাত্র সাংসদ রয়েছেন সারা বিহার থেকে, তবুও তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে, তবুও তার পার্টি একদম আলাদা ভোটে লড়বে, তা না হলে তাকে অন্তত 15খানা সিট দিতে হবে। কি মনে করছেন আপনারা এই মুহূর্তে, কেন এই ধরনের কনস্পিরেসি একটা তৈরি হচ্ছে বিহারে এনডিএ সরকারের মধ্যে? সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এই সবকিছুর পেছনে কে আছেন? এই সবকিছুর পেছনে কি নীতিশ কুমার রয়েছেন তার মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে বাঁচানোর জন্য? এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে অবশ্যই ঘুরে বেড়াচ্ছে। তার কারণ একদম নীতিশ কুমার কিন্তু 12 জন সাংসদ দিয়ে সাপোর্ট করছেন এই মুহূর্তে। নীতিশ কুমারের 12 জন সাংসদ, একদম চিরাগ পাসওয়ানের 5 জন সাংসদ এবং তার সঙ্গে জিতেন রাম মাঝির 1 জন সাংসদ, মোট বিহার থেকেই কিন্তু এনডিএ যে সাপোর্ট সংখ্যাটা সেটাই লোকসভায় একদম সরাসরি তাদের কিন্তু 18 জন সাংসদ, অর্থাৎ 293 যে সংখ্যাটা মোট এনডিএ লোকসভার সাংসদ সংখ্যা, তার মধ্যে 18 জন বিহার থেকে, এবং সেই 18 জনের মধ্যেই একদম সরাসরি ফেস টু ফেস কিন্তু প্রাথমিকভাবে আমরা দেখতে পেয়েছি যে একদম ইলেকশন এখনো ঘোষণা হয়নি এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে জেডিইউ এর যে কোনো বৈঠক হয়েছে আভ্যন্তরীণ সেরকম হচ্ছে, কিন্তু সম্পূর্ণ যে সিট শেয়ারিং নিয়ে একটা ঠিক হয়েছে যে কোন সিটে কে লড়বেন সেটা এখনো হয়নি। কিন্তু তার আগেই জেডিইউ নেতা একদম আমরা দেখতে পেয়েছি যে নীতিশ কুমার তিনি একটা বক্সারে গিয়েছিলেন একটা সভাক্ষেত্র থেকে, হঠাৎ করে তিনি বলে দিলেন যে আপনাদের এই নেতাকে আমরা পরবর্তীতে দাঁড় করাচ্ছি, আপনারা রাজি তো, আপনারা ভোট দেবেন তো? এই ঘটনা প্রথম দিন ঘটলো। এর পরবর্তী দিনেই আমরা দেখলাম নীতিশ কুমারের দল থেকে আরেকজন মহিলা প্রার্থীর নাম আরেকটা কেন্দ্র থেকে ঘোষণা করে দেওয়া হলো। সুতরাং এইভাবে নীতিশ কুমার কিন্তু ক্রমাগত চাপ বাড়াচ্ছেন ভারতীয় জনতা পার্টির উপর এবং কোথাও গিয়ে এটা বোঝাতে চাইছেন যে নির্ণায়ক ভূমিকা এই মুহূর্তে আমার হাতে, তার কারণ আমার 12 জন সাংসদ
সংসদের ভিত্তিতে কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তাই জন্য নীতিশ কুমার আগে থেকেই জানিয়ে দিয়েছেন যে বিজেপি যতগুলো সিটে লড়বে তার থেকে অন্তত একটা আসন বেশি তাকে দিতেই হবে, তা না হলে তিনি আলাদা লড়বেন। এই গেল প্রথম। দ্বিতীয় চলে আসছে চিরাগ পাসওয়ান। চিরাগ পাসওয়ানের জামাইবাবু চিরাগ পাসওয়ান একদম যেখানে বিভিন্ন জায়গায় সভা করেছেন এবং তিনি বলেছেন আমি বিহারের থেকে লড়বো না, আমি বিহারের হয়ে লড়বো। এই কথার কি মানে? অবশ্যই সেই মুহূর্তে কিন্তু প্রশ্ন উঠেছিল, তার পরবর্তীতে তার জামাইবাবু মানেটা ক্লিয়ার করে দিয়েছেন যে এই মুহূর্তে বিহারের জনগণ চিরাগ পাসওয়ানের মতন একজন নতুন মুখকে চাইছে দেখতে মুখ্যমন্ত্রী হিসেবে। ঠিক তার পরবর্তীতে আমরা দেখলাম জিতেন রাম মাঝি, যে জিতেন রাম মাঝি কখনোই বাগবিতণ্ডায় জড়ান একজন মাত্র সাংসদ, এবং সেটাই তিনি। সেই জিতেন রাম মাঝিও পর্যন্ত এবার একদম খোড়া হুমকি দিয়ে দিলেন অমিত শাহকে কেন্দ্র করে। তার কারণ এই মুহূর্তে জিতেন রাম মাঝি তিনিও বলছেন যে তিনি আলাদা লড়বেন। 243টা আসনে জিতেন রাম মাঝি যদি আলাদা লড়েন, একদম চিরাগ পাসওয়ানের দল যদি আলাদা লড়ে, তাহলে এনডিএ এর সঙ্গে লড়বে কে? বিজেপি আর জেডিইউ, এটা জোট করে তারা লড়াইটা করবে। এই বিষয়গুলো কিন্তু উঠে আসছে এবং তার পেছনে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছে অনেক বড় একটা খেলা এর পেছনে ঘুরছে। কি খেলা সেটা তারা মনে করছেন যে নীতিশ কুমার এই মুহূর্তে নিজের যে আসন সেটাকে বজায় রাখার জন্য কিন্তু কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টিকে এইভাবে চাপে রাখতে চাইছে। তার কারণ নীতিশ কুমার বহুদিনকার একদম কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার আগেও তিনি একদম বিরোধী দলনেতা ছিলেন। তিনি জানেন সামগ্রিকভাবে পলিটিক্সটা কিভাবে হয় এবং বিজেপি কিভাবে পলিটিক্স করে। মহারাষ্ট্রের শরদ পাওয়ারের পার্টিটাকে ভেঙে, এনসিপি পার্টিটাকে ভেঙে অজিত পাওয়ার তার সঙ্গে শরদ পাওয়ারের যে একটা দূরত্ব তৈরি করে দেওয়া হলো মহারাষ্ট্রে। ঠিক একইভাবে আমরা দেখতে পেলাম যে শিবসেনার মধ্যে একনাথ শিন্ডে এবং তার সঙ্গে উদ্ধব ঠাকরের যে দূরত্ব তৈরি করে দেওয়া হলো, পরবর্তীতে একনাথ শিন্ডেকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া হলো। এই যে বিষয়গুলো কন্টিনিউ বিজেপি বিভিন্ন জায়গায় ঘটায়, ঠিক তেমন ভাবে আপনারা যদি দেখেন যে একদম পাঞ্জাবের ক্ষেত্রে আকালি দল, এই আকালি দলকে পাঞ্জাবে একদম টুকরো টুকরো করে দিল ভারতীয় জনতা পার্টি এবং আকালি দলের নিজেদের এখন যে অস্তিত্ব সংকট সেটা কিন্তু চলছে। সুতরাং বিভিন্ন জায়গায় আঞ্চলিক দলের সঙ্গে বিজেপি হয়তো জোটবদ্ধ হয় এবং তার পরবর্তীতে যখন নিজেদের হাতে ক্ষমতা চলে আসে, যখন তারা একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার তৈরি করে ফেলে, তখন কিন্তু আর তারা আঞ্চলিক দলগুলোকে পাত্তা দেয় না। এরকম ইনস্ট্যান্সেস বহু জায়গায় রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এই মুহূর্তে বিহারে কিন্তু ভোটের ঠিক আগে একটা জল্পনা চলছে যে নীতিশ কুমার বিভিন্ন ছোট যে আঞ্চলিক পার্টিগুলো তাদের সঙ্গে যোগাযোগ করছে যে আপনারাও চাপ বাড়ান বিজেপির উপরে, আপনারাও বিভিন্ন ধরনের আপনাদের যে সিট শেয়ারিং রেশিও, যেমন একদম চিরাগ পাসওয়ানের দলকে বিহারে 20টা মাত্র আসন দেবে বলেছিল ভারতীয় জনতা পার্টি, সেখানে তারা 40 থেকে 100টা সিট দাবি করেছে। ঠিক যেমন ভাবে জিতেন রাম মাঝিকে 10টা সিট দেবে ভেবেছিল ভারতীয় জনতা পার্টি, তেমন খবর উঠে আসছিল। সেখানে জিতেন রাম মাঝি 15টা থেকে 30টা সিট দাবি করেছে। এই যে ঘটনাগুলো, এগুলোর ফলে কিন্তু বিহারে বিজেপির একদম সিট শেয়ারিং নিজেদের কমাতে হবে। অর্থাৎ বিহারে বিজেপি যেখানে ভাবছিল 101খানা আসনে লড়াই করবে, তাদেরকে কিন্তু আসন সংখ্যা কমাতে হবে। তা না হলে তো তাদের হাত থেকে সাংসদ বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ চিরাগ পাসওয়ান সহ 5 জন সাংসদ বেরিয়ে যাবে তাদের হাত থেকে যদি চিরাগ পাসওয়ানকে তার সন্তুষ্ট মতন যে সিট শেয়ারিং সেটা না করা হয়। ঠিক একইভাবে একসাথে যদি আমরা দেখি জিতেন রাম মাঝি আজকে যে কথাটা বলেছেন, তাকে যদি সন্তুষ্ট না করা হয় তাহলে তো তিনি হাত থেকে বেরিয়ে যাবেন। এই যে ঘটনাগুলো ক্রমাগত একটা চাপ সৃষ্টি করা, এগুলো কিন্তু কোথাও গিয়ে নীতিশ কুমার তিনি এই সামগ্রিক বিষয়টা ঘটাচ্ছেন। তার কারণ বিহারে যদি এর পরবর্তীতে এনডিএ জোট জেতে, তাহলে কিন্তু এই নীতিশ কুমার হোক কিংবা জিতেন রাম মাঝি হোক কিংবা আঞ্চলিক যে কোনো দল, তাদের আর অস্তিত্ব থাকবে না। সম্রাট চৌধুরী বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হবেন এবং তার পরিবর্তে বিজেপি কিন্তু একদম রীতিমতন একাধিপত্য একটা তৈরি করবে বিহারে যদি এনডিএ জেতে। কিন্তু তার আগেই কিন্তু গুটি সাজাচ্ছে বিভিন্ন আঞ্চলিক দল। আপনারা কি মনে করেন সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।